হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন ভূত পোকা ইউটিউব চ্যানেলের সানডে স্পেশাল এপিসোড, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। নিয়মিত ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কাছে আপনাদের ঘটনাটি পাঠাতে ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে, ইমেল করুন আপনার ঘটনাটি পাঠিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। ঘটনাটি পাঠিয়েছে রিয়াদ ভাই, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে। 2015 সালের শীতকাল। আমরা তখন একটি ভাড়া বাসায় থাকতাম। টানা 5 বছর কষ্ট করে থাকা সেই বাসাটির জায়গায় পরিবর্তনের ইচ্ছা বহুদিনের। একদিন আমার খালাতো ভাই তারেক আমার মাকে অনেক জোর করে তাদের গ্রামের একটি ফাঁকা বাড়িতে থাকার অনুরোধ জানালো। তারেক সবসময় আমাদের পরিবারের প্রতি দারুণ স্নেহশীল ছিল। সে চায়নি আমরা আর ভাড়া বাসায় ঝামেলা করে থাকি। বাসাটি ছিল বড়, 4টি ঘর, 2টি বাথরুম আর একপাশে একটি পুরনো রান্নাঘর। তবে বাড়িটি বহু বছরের ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। গ্রামের আশেপাশে মানুষ বলতো বাড়িটা নাকি অভিশপ্ত, কেউ সেখানে বেশি দিন টিকে থাকতে পারে না। এর আগে অনেকে এখানে থাকার চেষ্টা করেছে, কিন্তু থাকতে পারেনি। বাড়িটার ভাড়া পর্যাপ্ত কম, যার কারণে আমার খালাতো ভাই তারেক এখানে থাকতে আর কি বলে। কিন্তু এসব কথা আমরা পাত্তা দেইনি। আমরা এক প্রকার বাধ্য হয়ে সেখানে উঠে গেলাম। প্রথম কয়েকদিন কেমন যেন এক অদ্ভুত লাগছিল। চারপাশে সবকিছু খুব শান্ত, অথচ সেই শান্তির মধ্যে একটা চাপা ভয় লুকাইছিল। বিশেষ করে বাড়ির পেছনে সেই পরিত্যক্ত বাথরুমটি। আমরা সাধারণত সেটি ব্যবহার করতাম না, কিন্তু মা সবসময় সেটি পরিষ্কার করে রাখার চেষ্টা করতেন। একদিন রাত 10:30টার দিকে টর্চ লাইট হাতে নিয়ে আমি বাথরুমে গেলাম। বাথরুমের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতল বাতাস আমার মুখে লাগলো। মনে হলো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ পা পিছলে আমি ভারী শব্দ করে মেঝেতে ধপাস করে পড়ে গেলাম। হাতের টর্চ লাইটটি মাটিতে পড়ে ভেঙে গেল। আশ্চর্যজনক মনে হলেও কেউ আমাকে পেছন থেকে জোরে ধাক্কা দিয়েছে এমন মনে হলো। সেই রাতেই আমি প্রথম অনুভব করলাম যে বাড়িটা স্বাভাবিক নয়। এরপর থেকে ওই বাথরুমে যেই যেত সেই একবার না একবার ঠিকই পড়ে যেত। মা একদিন পরিষ্কার করার সময় এক অদ্ভুত গন্ধ পেয়েছিল। গন্ধটা এমন যে যেন মাংস, পচা আর গাছপালা গন্ধ একসাথে মিশে আছে, এমন একটা গন্ধ। বাথরুমের মেঝে থেকে নিয়মিত লতাপাতা আর অদ্ভুত সব গাছ বের হতো। মা সেগুলো পরিষ্কার করতেন, কিন্তু 2 দিন পরে আবার সেগুলো জন্ম নিত। বাথরুমের দেয়ালে অদ্ভুত লালচে দাগ দেখা যেত, যার ব্যাখ্যা হয়তো আমরা জানি না। যা মুছে ফেললে আবার দেখা দিত 2 দিন পরে। এক রাতে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, হঠাৎ শুনতে পেলাম রান্নাঘরের দিকে কেউ হাঁটছে। পায়ের শব্দ ধীরে ধীরে ভারী হতে লাগলো। ভয় পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম অন্ধকারে কারো ছায়া পড়ে আছে কিনা, কিন্তু কখনো রান্নাঘরে পৌঁছানোর শব্দ হলো না। শব্দটি যেন হাওয়ায় মিলাই গেল। রান্নাঘরের তাক থেকে হাঁড়ি পাতিল নিজেই নিচে পড়ে যেতে লাগলো। মনে হচ্ছে ইচ্ছা করে কেউ ছুঁড়ে ফেলে দিচ্ছিল। মাঝে মধ্যে আমার ঘরের জানলায় ধীরে ধীরে ঠক ঠক শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন একটা লাঠি দিয়ে টুকরা দিয়ে টুকটুক করে বাড়ি মারছে। কিন্তু বাইরে গিয়ে দেখতাম কেউ নেই, আশেপাশে কেউ নেই। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক আমাদের দেখতে আসেন। তিনি বাড়ির বাথরুমটি দেখেই থমকে গেলেন। তিনি বললেন, এই জায়গায় একসময় একটি কুয়া ছিল। সেখানে নাকি বহু বছর আগে একটি নারী আত্মহত্যা করেছিল। সেই নারী আত্মা এখনও নাকি এখানে ঘুরে বেড়ায়। বাথরুমটি যে কুয়ার উপর তৈরি, সেখান থেকেই সব সমস্যা শুরু। তার কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে পড়ে গেল বাথরুমে পড়ার সময় যেন কারোর অদৃশ্য হাত আমাকে ধাক্কা দিয়েছিল। তারপর যত দ্রুত সম্ভব আমরা বাড়িটা ছেড়ে দিয়ে অন্য বাসায় উঠি। এরপর আর কোনো সমস্যা হয়নি।
ঘটনাটি আমাদের মাশফিক ভাই পাঠিয়েছে, তো উনি যেমনভাবে লিখেছে সেভাবে শেয়ার করা হচ্ছে। সালটা 2019 সাল। আমি কখনো প্যারানর্মাল বিষয়গুলোতে বিশ্বাস করতাম না। রাত 3-4টার সময় গ্রাম ঘুরে বেড়ানো, অজানা শব্দ শুনলে ভয় পাওয়ার কোনো অভ্যাস ছিল না। কিন্তু সেই রাতের ঘটনা আমাকে এমনভাবে বদলে দিয়েছে যা আজও আমার মনে গেঁথে গেছে। ঘটনার দিন সন্ধ্যায় আমার এক বন্ধু ফোন দিয়ে বলল তার মামার গায়ের হলুদ অনুষ্ঠান আছে। আমরা মোট 12 জন বন্ধু 5টা বাইক নিয়ে শহর থেকে অনেক দূরে একটা গ্রামে রওনা দিলাম। সন্ধ্যা 7টার দিকে রওনা দিয়ে প্রায় রাত 10টায় পৌঁছাই। অনুষ্ঠান বেশ ভালোভাবেই উপভোগ করছিলাম, কিন্তু কে জানে সেই রাতটা আমাদের জীবনের জন্য এত ভয়ের কারণ হয়ে থাকবে। রাত প্রায় 12টা 50-এর দিকে আমরা শহরের উদ্দেশ্যে ফিরতে শুরু করি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টির পর রাস্তাগুলো কাদায় ক্যাচ ক্যাচ করছে। 30 মিনিট যাওয়ার পর হঠাৎ সামনে থাকা বাইকটি থেমে যায়। আমরা বাকিরা সামনের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কী হয়েছে বন্ধু? বন্ধু বলল, আমার বাইকের আলোয় কিছু একটা দেখেছি, মানুষ না অন্য কিছু, তাই থেমে গেছি। আমরা তখন বিষয়টাকে পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর আমরা বাইকের সামনে দেখি একটা মরা কাক পড়ে আছে, পচে গলে পোকায় ভর্তি। ঘৃণা এবং অস্বস্তিতে সেটা এড়িয়ে যায়। এরপর একটু দূরে যেতেই খেয়াল করলাম আমাদের সাথে থাকা একটি বাইক নেই। সেই বাইক ছিল আমাদের 2 বন্ধু। আমরা ভয় আর চিন্তা নিয়ে বাইক ঘুরিয়ে তাদের খুঁজতে বের হলাম। প্রায় 10 মিনিট পর তাদের আসতে দেখে স্বস্তি পেলাম, কিন্তু তাদের চেহারা দেখে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। তাদের চোখে ভয় অবাকের ছাপ দেখলাম। তারা বলল, তোরা এদিকে আসতেছিস কেন? আমরা তো তোদের পিছনে ফেলে এগিয়ে আসলাম, তোরা আবার এই পথে ফিরলি কীভাবে? আমরা অবাক হয়ে বললাম, তোমরা তো পিছনে ছিলে, আমরা তো তোমাদের খুঁজতে ফিরে এসেছি। তাদের কথা আর আমাদের কথা কোনোভাবে মিলে না। তখনই একজন বলল, এখনো এখানে দাঁড়িয়ে কথা না বলে শহরে চলে যাই, জায়গাটা ভালো লাগছে না। সেই মুহূর্তে আমরা যত দ্রুত সম্ভব বাইক চালিয়ে শহরে ফিরে এলাম, কিন্তু ভয় এখানে শেষ হয়নি। শহরে ফিরে আমার এক বন্ধু আমার বাইক নিয়ে চলে গেল, তার কারণ তার বাসা অনেক দূরে। তাই আমি বললাম যে আমার বাইকটা নিয়ে চলে যা তুই, আর আমি একটা সিএনজি ধরার জন্য অপেক্ষা করতে থাকি। তখন রাত 3:30 বাজে। একটা টঙের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই একটা ছোট মেয়ে এসে আমার কাছে খাবারের জন্য টাকা চায়। বিরক্ত হলেও আমি তাকে 20 টাকা দিই। মেয়েটা যাওয়ার সময় বলল, আল্লাহ আপনার ভালো করুক স্যার। কথাটা শুনে আমার কেমন যেন গা ছমছম করতে লাগলো। চারপাশে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল। মেয়েটা একটা ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, তাই পুরো মুখটা ভালোভাবে দেখতে পারিনি। কিছুক্ষণ পর দোকানদার চাচা আমার দিকে এসে বলল, বাবা তোমার শরীর খারাপ লাগছে নাকি? একা একা কার সাথে কথা বলছো? আমি অবাক হয়ে বললাম, চাচা একটা মেয়ে এসে টাকা চাইলো, তাকে দিয়েছি। চাচা তখন মাটির দিকে ইঙ্গিত দিয়ে বলল, তাহলে এই টাকাটা মাটিতে কাট। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমার সেই 20 টাকার নোটটি ঠিক আমার পায়ের কাছেই পড়ে আছে। শরীর একেবারে শিউরে উঠল। মেয়েটি কে ছিল? সত্যি কি কেউ এসেছিল আমার সামনে? সেদিন কোনো মতে বাসায় ফিরি। পরে 3 দিন গায়ে জ্বর ছিল অনেক। তো এই ছিল ভাইয়ের ঘটনা।